পর্বে আমরা দেখেছিলাম চিয়ার সঙ্গে মিংসিং এর ঝামেলা হয়েছিল আর তাদের ভিতরে বন্ডিং খুব একটা ভালো চলছিল না। চিয়ার মা এখন খুবই অসুস্থ ছিল। চিয়ার মাকে তার গ্রামের বাড়ি থেকে কল দেওয়া হয়েছিল এবং বলা হচ্ছিল যেন চিয়াকে নিয়ে তার দাদুর সামনে গিয়ে হাঁটু গেড়ে সরি বলা হয়, কিন্তু চিয়ার মা সেটা চায় না। তবে চিয়ার বাবা চায় যেন চিয়াকে নিয়ে তার দাদুর সামনে নিয়ে যাওয়া হয় আর চিয়া তার দাদুকে সরি বলে, কারণ সে জিনরুইয়ের বিয়েটা ভেঙে দিয়েছে। সেজন্য তাতে সবার উপরে অনেক ঝড় বয়ে যাচ্ছে। চিয়া খুবই সাহসী একটা মেয়ে, কিন্তু এখন তার মনে হচ্ছে সে কোনো ভুল করেনি তো। সে পুরো ফ্যামিলিকেই এরকম একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যাতে এখন পুরো ফ্যামিলিই ভাঙতে বসেছে। এখন চিয়ার ভাই চাও বলি তোমরা সবাই কেমন মুখ গোমড়া করে থাকো, কত ঝামেলা হচ্ছে তোমার জন্য। দাদু চাইছে যেন তুমি দাদুর কাছে গিয়ে সরি বলো, আমি চাই তুমি দাদুর কাছে গিয়ে সরি বলো। তো ওর বাবার কাছে আসে আর বাবাকে বলে, বাবা আগামীকাল সকালবেলা আমি তোমার সঙ্গে গ্রামের বাড়িতে যাব আর দাদুর কাছে সরি বলবো, তবে এই কথা মাকে জানিও না। পরদিন সকালবেলা ও চুরি করে বাবার সঙ্গে গ্রামের বাড়িতে চলে আসে আর ওর দাদুর কাছে সরি বলে। কিন্তু ওর বড় চাচার স্ত্রী ওর উপরে খুবই রাগারাগি করে জিনরুইয়ের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, এবং ওর দাদুও খুব বকাঝকা করে। ওর দাদু তখন চিয়ার বাবাকে বলে, আমার লাঠিটা নিয়ে এক্ষুনি চিয়াকে আঘাত করো। কিন্তু ওর বাবা চিয়াকে এত ভালোবাসতো যে কোনোভাবে লাঠি নিয়ে আঘাত করতে পারে না। তখন দাদুর লাঠি দিয়ে নিজের ছেলেকেই আঘাত করছিল আর চিয়া ওর বাবাকে জড়িয়ে রেখেছিল আর ওর বাবাও চিয়াকে জড়িয়ে রেখেছিল। ঠিক সেই সময় চিয়ার মা এখানে চলে আসে। চিয়ার মাকে দেখে এরা সবাই আরো রেগে যায়। চিয়ার মা হাঁটু গেড়ে বসে বলে যে চিয়া যেই ভুলটা করেছে তার জন্য আমি দুঃখিত, কারণ আমি ওকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারিনি আর সেজন্য ও ভুল করে ফেলেছে। আপনারা সবাই ওকে ক্ষমা করে দিবেন। কিন্তু চিয়ার খুব রাগ হচ্ছিল ওর মা কেন সরি বলছে। তবে ওর আন্টি বলে যে আমরা কোনোভাবেই তোমার মেয়েকে ক্ষমা করব না, তোমার মেয়ে যেই কাজ করেছে তার কোনো ক্ষমা হয় না। এবার চিয়ার মা রেগে যায় আর বলে, ও আমার মেয়ে যেই কাজ করেছে তার ক্ষমা হয় না, আর তোমার ছেলের জন্য যে আমার বড় মেয়ে বেউ মারা গেল সে বিষয়ে তো কেউ কোনো কথা বলছো না। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, তবে আরো সত্যি কথা শুনবে, চিয়া যেই কাজ করেছে তা আমার কথা শুনেই করেছে। আমি ওকে বলেছিলাম জিনরুইয়ের বিয়েটা ভেঙে দিতে। এই কথা শোনার পরে তো চিয়ার কাকি আরো রেগে যায় আর চিয়ার মাকেই মারতে আসে। চিয়ার মাও সেইভাবে মার দেয় ওর বড় কাকিকে আর ওর মা নিজের মুখেই থাপড়াতে থাপড়াতে বলে, এখানে আর একটি মুহূর্ত নয়, এক্ষুনি আমরা শহরে ফিরে যাব। এরপরে ওরা হোয়াংঝুতে আবারও ফিরে আসে। চিয়া এখন অনেকটা শান্ত হয়ে গিয়েছে, তবে এদের ফ্যামিলির ভিতরের বন্ডিংটা এখন ঠুনকো হয়ে গিয়েছে। ওর ভাই ওকে বলে, সবার ভিতরে কেমন একটা ঝামেলা হচ্ছে, তুমি সবসময় মুখ গোমড়া করে বসে থাকো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ডরমেটরিতে চলে যাব আর ওখানে থেকেই পড়াশোনা করব। এই বাড়িতে থেকে আমার কোনো পড়াশোনা হচ্ছে না। চিয়াও বুঝতে পারে যে বাড়ির অবস্থাটা এখন ঠিক কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ওর বাবা মায়ের ভিতরেও সবসময় ঝগড়া ঝামেলা হয়। যদিও চিয়ার মা কিন্তু প্রচুর ডিপ্রেশনে ভুগছিল বেয়ু মারা যাওয়ার পর থেকে, আর চিয়াও এটা খুব ভালোভাবেই বুঝতে পারে। যাই হোক, চিয়ার মা চিয়াকে বলে, এখন থেকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব আর স্কুল থেকে নিয়ে আসবো, আর আজকের পর থেকে তুমি মিংসিং এর সঙ্গে কোনো রকমের কোনো যোগাযোগ রাখবে না। আমি চাই না ওই বড়লোকের ছেলেটা তোমার পাশে ঘুরপাক খাক আর বেয়ুর মতো তোমার জীবনটা হয়ে যাক। আমি তোমাকে এখন হয়তো কড়া শাসন করছি, কিন্তু যখন তুমি ইউনিভার্সিটিতে পড়বে তখন আর আমি তোমাকে বিন্দু পরিমাণ শাসন করব না, তখন তোমার জীবন তোমার কাছে। এরপরে আমরা চিয়ার মাকে দেখি। চিয়ার মা প্রতিদিন চিয়াকে স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে যেত আর স্কুল শেষে আবারও চিয়াকে নিয়ে যেত, কিন্তু চিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে খুবই মিংসেং, তবে বলতে পারে না। মিংসেং ওর ফ্রেন্ডের কাছে একটা লেটার পাঠিয়ে দেয় চিয়ার উদ্দেশ্যে, তবে চিয়া ওর বন্ধুর সাথেও কোনো কিছুই বলে না মিংসেং সম্পর্কে। মিংসেং পরে ওর ফ্রেন্ডের কাছে শুনে যে চিয়াকে কিছু বলেছে, ওর বন্ধু তখন বলে, না ও কিছুই বলেনি, খালি দেখলাম ওই লেটারটার দিকে তাকিয়ে থাকলো, কি বোঝাতে চাইলো বুঝলাম না। চিয়া ওর ভাইকে বলে যে তুই বাড়ির চাবিটা আমার কাছে একবার দে তো, আর মাকে একবার দেখে রাখবি, আমি একটা জায়গায় যাচ্ছি। বলে সোজা ও ওইখানে যায় যে গাছের নিচে সবসময় ও আর মিংসেং কথা বলতো। ও মিংসেংকে এখানে ডেকে পাঠিয়েছে। মিংসেং ওকে বলে যে তুমি আমাকে এখানে কেন ডেকেছো। চিয়া বলে, তোমার সঙ্গে আমার বিশেষ একটা কথা আছে। মিংসেং বলে, তার আগে তুমি এটা বলো যে তুমি আমাকে না জানিয়ে চলে কেন যাচ্ছিলে, তোমার কি আমার প্রতি একটুও বিশ্বাস ছিল না? এবার চিয়া বলে, আমি আমার প্রমিস ভেঙেছি, সেজন্য সরি, কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে আমি তোমাকে মন থেকে কখনোই তোমার প্রতি কোনো কিছু ফিল করিনি। মন থেকে আমি তোমাকে ফ্রেন্ড ভাবি না, আমি তোমাকে ঘৃণা করি। এই কথা শুনে মিংসেং বলে, এটা আমি বিশ্বাস করি না।
চিয়া বলে, তুমি বিশ্বাস করো আর না করো, আজকে থেকে তুমি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি তোমাকে ঘৃণা করি। আর আমি এখানে যখন থেকে এসেছি সেই প্রথম দিন থেকেই আমি তোমাকে ঘৃণা করি। তোমার সঙ্গে ন্যূনতম বন্ধুত্ব রাখার প্রয়োজনটুকু আমি বোধ করি না। এসব বলে মিংসিংয়ের মনটা একদমই ভেঙে দেয় আর বলে, আজকে থেকে আমি আর তুমি দুজন আলাদা পথে চলবো। তুমি আমার সঙ্গে কথা বলার বিন্দু পরিমাণ চেষ্টা করবে না। মিংসিং বলে, ঠিক আছে, কিন্তু আমরা কি শুধু বন্ধু হয়ে থাকতে পারি না? চিয়া বলে, না পারি না। আমি তোমার মতো ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। এটা বলে চলে যায়। মিংসিংয়ের খুব খারাপ লাগে। মিংসিং তখন মনে মনে বলে, আমি কিন্তু সত্যিই তোমার সঙ্গে পালাতে চেয়েছিলাম, কিন্তু তুমিই তোমার প্রমিস ভেঙে ফেলেছো। যাই হোক, মিংসিংয়ের সেদিনের পর থেকে খুব মন খারাপ থাকে। মিংসিং বুঝতে পারে চিয়া যে কথাগুলো বলেছে সেগুলো আসলে ওর মায়ের কারণে বলেছে। এরপর থেকে চিয়া চিয়ার মতো করে বিজি থাকতো, সবসময় পড়াশোনা করত। সেদিন ওদের রেজাল্ট দিয়েছিল। চিয়া হয়েছিল 13তম আর মিংসিং হয়েছিল 14তম। আর এই দেখে ওরা সবাই ভীষণ অবাক হয়ে যায় যে চিয়া আর মিংসিং পরপর। যাই হোক, কিন্তু তারপরেও এদের দুজনের ভিতরে কথা হয় না। এদিকে মুম্মুর অবস্থা খুব খারাপ, কারণ মুম্মুর বাবা মা সবসময় বাড়িতে ঝগড়া ঝামেলা করতো। আর তাছাড়া ওর বাবা হঠাৎ করে এখন অসুস্থও হয়ে পড়েছে। সেজন্য ওর খুব খারাপ লাগে যে ওর বাবা ওদের সঙ্গে এত খারাপ কেন ব্যবহার করে। চিয়া তখন বুঝতে পারে সব বাড়িরই কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে এবং কেউই পরিপূর্ণভাবে সুখী থাকে না। যাই হোক, চিয়া প্রতিদিন ওর মায়ের সঙ্গে আসতো আর প্রতিদিন ওর মায়ের সঙ্গে যেত। তবে রাস্তায় অনেক ছেলেরাই ওদেরকে উত্ত্যক্ত করতো, কিন্তু মিংসেং না থাকলেও মিংসেং এর বন্ধুরা এসে চিয়াকে হেল্প করতো আর পরে মিংসেংকে সেই সব গল্প বলতো। মিংসেং আসলে এর দুই বন্ধুকে রেখেই দিয়েছে চিয়াকে হেল্প করার জন্য, নিজে যেহেতু কাছাকাছি যেতে পারে না এর জন্য। তখনই মিংসেং দেখতে পায় যে চিয়ার একটা ছবি কেউ তুলে সেটাকে নেটে ছেড়ে দিয়েছে। আর এটা দেখার পরে মিংসেং প্রচন্ড রেগে যায় আর ওর বন্ধুগুলোকে নিয়ে সেই সব ছেলেদের উদ্দেশ্যে যেতে থাকে যেই সব ছেলেরা ওই ছবিগুলো তুলেছে। মিংসেং সেখানে যায় আর ছেলেগুলোকে ধরে আর তাদের সঙ্গে অনেক ঝগড়া ঝামেলা করে আর তাদের কাছ থেকে ওই ছবিটা ডিলিট পর্যন্ত করিয়ে নেয়। যাই হোক, মিংসেং কিন্তু চিয়ার জন্য অনেক ঝামেলা করছিল, তবে এসব করতেও ভালোবাসতো, কারণ ওর নিজের মনে মনে চিয়াকে অনেক বেশি পছন্দ করত। এদিকে আমরা চিয়ার মাকে দেখি, সে রাত্রেবেলা ঘুমাতে পারে না, শুধু বেয়ুর স্বপ্ন দেখে আর বেয়ুর জন্য কাঁদে। এইসব কথা চিয়া জানতো না। চিয়া মনে করতো বেয়ুর প্রতি তার বাবা মার কোনো ভালোবাসা নেই, তবে এটা ছিল তার ভুল ধারণা। বেয়ুকে তার বাবা মা সবসময় ভীষণই ভালোবাসতো। যাই হোক, পরদিন আবার স্কুলের দৃশ্য দেখানো হয়। মিংসেং এখন প্রায় স্কুলে যেতই না, ও মাঝে মাঝে ওর মায়ের সঙ্গে বাড়িতে বসে গল্প করতো। আর ও এখন থেকে ফ্রান্সে চলে যেতে চায় আর ওখানেই পড়াশোনা করতে চায়, কারণ ওর মা এখন ওখানেই আছে আর সেজন্য ও চায় মায়ের কাছে গিয়ে পড়াশোনা করতে। তবে ও ইদানিং জানতে পেরেছে ওর মায়ের সঙ্গে ওর বাবার বিচ্ছেদে ওর মা দোষী না থাকলে ওর বাবার অনেক বেশি দোষ ছিল। সেজন্য ওর বাবাকে ঘৃণা করে এসেছে বটে, কিন্তু ওর মায়ের কম দোষ ছিল। ওর মা ওকে বলেছিল যে আমি তোমাকে নিয়ে আসতে পারিনি, কারণ আমি যখন এই দেশে এসেছি তখন আমার নিজের খাওয়ার পর্যন্ত পয়সা ছিল না। ওর বাবা কিন্তু এখনো সেই নার্সের সঙ্গে সম্পর্ক করে চলেছে, তবে ইদানিং দেখা যায় এদের ভিতরে টুকটাক ঝামেলা হচ্ছে, কারণ কেউ কাউকে সময় মতো সময় দিতে পারছে না। এদিকে আমরা চিয়াকে দেখতে পাই। চিয়া এসেছিল ডান্স ক্লাবে। মোমো যেখানে ওকে নিয়ে আসতো, ও এখানে মাঝে মাঝে নিজেকে রিফ্রেশ করতে ডান্স প্র্যাকটিস করতো। যাই হোক, সেদিন হঠাৎ করে চিয়ার সঙ্গে দেখা করতে আসে জিনরুই। জিনরুই চিয়াকে এসে বলে, আমি বেয়ুর সঙ্গে যেটা করেছি সেটা অনেক বেশি খারাপ হয়েছে, আমি জানি চিয়া, কিন্তু আমি তোমার কাছে মাপ চাইবো কোন মুখে জানি না, কিন্তু ওই গ্রামে আমি আর কখনো ফিরে যাব না। বেয়ুর সাথে যেটা হয়েছে সেটা অনেক অন্যায়, তুমি আমাকে মাফ করতেও পারবে না, কিন্তু আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। তুমি যেটা করেছো সেটা তুমি করবেই, কারণ বেয়ু তোমার বোন ছিল আর আমিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, তাই এই বক্সটা তুমি তোমার কাছে রেখে দাও। এটা বলেও চলে যায়। চিয়ার তখন মনে হয় যে জিনরুয়ের জীবনটাকে ও নষ্ট করে দিল। বেবি তো মারা গিয়েছে, এখন যারা বেঁচে আছে ও কি তাদের জীবনটাও নষ্ট করে দিচ্ছে? যাই হোক, যেটা হয়ে গিয়েছে সেটা তো আর আনডান করা যাবে না। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই মিংসেংকে। মিংসেং মাঝে মাঝেই চিয়ার বাড়ির দিকে তাকাতো। আজকে মিংসেং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে ও একবার চিয়ার দিকে তাকায়, আর চিয়াও যখন স্কুলে যেত মিংসেং এর ওই দালানটার দিকে তাকাতো। এবার মিংসিংকে দেখতে পাই ও ফ্রেঞ্চ শেখার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হয়েছে। ও এখন থেকে স্কুলে যায় না, বরং ওখানে ভাষা শেখে, কারণ ও কিছুদিনের ভিতরেই চলে যাবে ফ্রান্সে। এদিকে চিয়াও খুব মিস করে মিংসিংকে, কিন্তু ওর কিছুই করার নেই। মিংসিংয়ের সঙ্গে ওর কোনো রকমের কথা হয় না। মিংসিং সেই গাছের উপরে বসে চিয়াকে কিন্তু দেখতো, বা ও লুকিয়ে লুকিয়ে চিয়াকে দেখতো, চিয়ার সামনে আর যেত না। যাই হোক, এভাবে চিয়ার জীবন কাটতে থাকে। তো একদিন চিয়া জানতে পারে যে মিংসিং এই বাড়ি থেকে চলে গিয়েছে, কিন্তু চিয়ার মা
কোনোভাবেই চায় না যে চিয়া মিংসিংয়ের বাড়ির দিকটাই পর্যন্ত তাকাক। আর ওর মা তো খুব ভালোভাবেই জানতো যে মিংসিং এই বাড়িতেই থাকতো। একদিন চিয়া মোমোর সঙ্গে সমুদ্রে ঘুরতে এসেছিল। এখানে দুজনের ভিতরের অনেক কথা ওরা শেয়ার করে। এই ছোট্ট বয়সে ওদের জীবনে কত ঝড় বয়ে গিয়েছে সেই সমস্ত কথা ওরা দুজন দুজনের সাথে শেয়ার করে। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। মোমোর এখানকার দিন প্রায় ঘনিয়ে এসেছে। মোমোকে চলে যেতে হবে অন্য কোনো ইউনিভার্সিটিতে, কারণ মোমো ছিল ওদের 1 ইয়ারের বড়, আর সেজন্য ওর অ্যাডমিশন টেস্টও ঘনিয়ে এসেছে। যাই হোক, চিয়ার সঙ্গে এখন ওর বন্ধুদের বেশ ভালোই বনিবনা হয়ে গিয়েছিল। যেসব বন্ধু বান্ধবীরা ওকে ঘৃণা করত, এখন তারাই ওর সঙ্গে বেশি করে ভাব জমায় এবং ওর সঙ্গে খুব ভালো করে কথা বলে। চিয়া এই স্কুলে খুব ভালোভাবে অ্যাডাপ্ট করে নিয়েছিল, আর ওদেরও অ্যাডমিশন টেস্ট প্রায় এগিয়ে এসেছে, আর সেজন্য ওরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। যাই হোক, এদিকে মিংসেংকে দেখতে পায়। মিংসেংয়ের কাছে ওর বাবা আসে, আর ওর বাবা ওকে জীবন সম্পর্কে অনেক জ্ঞান দেয় আর বলে যে তোমার অনেক মন খারাপ আমি জানি, তবে তুমি হয়তো আমার উপর রেগে আছো তোমার মাকে ছাড়ার জন্য। তবে জানবে যে একসময় কিছু সম্পর্ক না অনেক তিতা হয়ে যায়, যেটা টেনে টেনে রাখার থেকে ছেড়ে দেওয়া ভালো। সেদিন চিয়াকে দেখতে পায় ওর ভাই ডরমেটরি থেকে ফিরে এসেছিল, এবং ঠিক তখনই চিয়ার নামে একটা পার্সেল আসে। আর ওর ভাই বলে তোমার নামে এই পার্সেলটা এসেছিল কিন্তু তোমাকে দেওয়া হয়নি, এটা কিসের কাগজ? চিয়া দেখে যে এটা বেয়ুর হাসপাতালের রেকর্ড, আর এটার জন্য ও অ্যাপ্লাই করেছিল আর সেই রেকর্ডটা এসেছে। ওরা এখানে দেখতে পায় যে বেয়ু মৃত্যুর প্রায় 2 মাস আগে একদম সুস্থ হয়ে গিয়েছিল। HIV পজিটিভ ধরা পড়া মানেই যে সে মরে যাবে এমনটা কিন্তু নয়। HIV পজিটিভ নিয়েও মানুষ সারা জীবনও ভালো থাকতে পারে। আর বেয়ু একদম সুস্থ হয়ে যাওয়ার ঠিক 2 মাস পরে হঠাৎ মারা কেন গেল এটা চিয়া বুঝতে পারে না। চিয়া মিংসিংয়ের কাছ থেকে যে ভাঙা পাখিটা নিয়ে এসেছিল সেই পাখিটাকে আজকে উড়িয়ে দেয়। সেই পাখিটা সুস্থ হয়ে গিয়েছে। চিয়া তখন বেয়ুর কথা মনে পড়ে। বেয়ুকে ও একবার হাসপাতালে দেখতে গিয়েছিল। বেয়ু হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। চিয়াকে ওর মা কখনো বেয়ুর কাছাকাছি যেতে দিতে চাইতো না। যদি চিয়া জেনে যায় বেয়ুর HIV আছে, তবে বেয়ু চিয়াকে খুবই ভালোবাসতো, আর সেটা চিয়া অনেক পরেই সে বুঝতে পেরেছে। বেয়ু আসলে জীবন নিয়ে অনেক হতাশ ছিল, যেটা চিয়া নিজেও জানতো। তবে চিয়া এখন বুঝতে পেরেছে যে বেয়ু যত হতাশায় ছিল সে হতাশা আসলে কতটা গভীর ছিল সেটা ও বেঁচে থাকতে এরা কেউ বুঝতে পারেনি। এখন চিয়ার বেয়ুর জন্য খুবই খারাপ লাগে। যাই হোক, এর পরের দিন আমরা একটা ডান্স ক্লাবের একটা অনুষ্ঠান দেখতে পাই, যেখানে মোমোর ডান্স করার কথা ছিল এবং সাথে ওর আরো কিছু পার্টিসিপেন্ট থাকার কথা ছিল, কিন্তু একজন কম পড়ে গিয়েছে। এখন মোমো ওই একজনকে কিভাবে ম্যানেজ করবে, আর তখন ওখানে চিয়া আসে, আর সেজন্য ওরা চিয়াকে দলে নিয়ে নেয়। তবে চিয়ার এই ডান্স দেখলে চিয়ার মা তো ওকে বাড়িতে গিয়ে পুরো মারধর করবে, তবুও চিয়া সাহস নিয়ে এখানে নাচতে শুরু করে দেয়। ঠিক ওই পথ দিয়ে তখন চিয়ার মা আর চিয়ার ভাই যাচ্ছিল। চিয়া যখন নাচছিল তখন বারবার ও বেয়ুর কথা মনে করে, ওর মায়ের কথা মনে করে, মিংসিং এর কথা মনে পড়ে, আর ও ডানা মেলে নাচতে শুরু করে। মিংসিংও ওর এই নাচ দেখতে এখানে এসেছিল, কিন্তু ওই পথ দিয়ে যেহেতু ওই চিয়ার মা আর চিয়ার ভাই যাচ্ছিল, সেজন্য চিয়ার মা দূর থেকে বলে ওটা আমাদের চিয়া না ওখানে ডান্স করছে। চিয়ার ভাই বলে দিদিকেই তো মনে হচ্ছে, চলো একটু সামনে যেয়ে দেখি। চিয়া তখনই স্টেজ ছেড়ে পালায়, আর ও সোজা ভিতরে আসে আর মোমোকে বলে দেয় যেন ওর মা আসলে সামনে লাই। এবার ওর মা যখন আসে তখন মোমো বলে কই চিয়া তো এখানে আসেনি, কিন্তু ওর মার মনে হয়েছে যে চিয়া এখানে এসেছে। এদিকে চিয়ার হাত ধরে মিংসিং অনেক দূরে নিয়ে যায়। যদিও মিংসিংকে ও আগে থেকে রিজেক্ট করে দিয়েছিল, তারপরেও মিংসিং ওকে বলে তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে আমি তোমার পাশে আছি, তুমি সবসময় মনে করবে আমি তোমার পাশে থাকবো। এটা বলে সেই গাছতলায় ওকে দাঁড় করিয়ে রেখে চলে যায়। চিয়া যখন বাড়িতে ফেরে তখন ওর ভাই বলে আমি জানি আজকে ওই স্টেজে তুমি দাঁড়িয়ে নাচছিলে তাই না, কিন্তু মা তোমাকে দেখে নিয়েছিল। তবে তোমার ভাগ্য ভালো যে মোমো এটাকে সামলে নিয়েছিল, আর সেজন্য মা বিশ্বাস করে নিয়েছে তুমি ওখানে ছিলে না, আর এর জন্য মা তোমাকে কিছু বললো না। যাই হোক, মোমোর বাবা যেহেতু এখন অসুস্থ তাই চিয়া এসেছিল মোমোর সঙ্গে দেখা করতে, সাথে ওর মাও এসেছিল। চিয়া মোমোর সঙ্গে অনেক কথা বলে, মোমোর জন্য কিছু খাবারও নিয়ে আসে। তো মোমো অনেক কান্নাকাটি করছিল আর বলছিল এখন আমাদের অবস্থা এত খারাপ, আমার বাবা আমাদের সঙ্গে সারা জীবন খুব অন্যায় করেছে, কিন্তু এখন সেই বাবাই খুবই অসুস্থ, আর আমার মনে হচ্ছে বাবা যদি মরে যায় তাহলে পৃথিবী থেকে আমি অনেক বড় একটা শিকড় হারিয়ে ফেলবো, সেজন্য বাবা চিকিৎসাটা চালিয়ে যেতে চায়। এদিকে মিংসিং ওর মতো করে ভাষা শিক্ষাটা চালিয়ে যাচ্ছিল। এদিকে মোমোর মাকে আবার চিয়ার মা হেল্প করতো। চিয়া সেদিন স্কুলে গিয়ে দেখে যে এইডস নিয়ে সতর্কতামূলক একটা টিম তাদের স্কুলে এসেছে এবং তাকে ওখানে জয়েন করতে বলছে। তো চিয়া ওদের
তাদেরকে জানায় যে এটা সে পরে জানাবে। এরপরে মোমোর বাবাকে দেখতে ও হাসপাতালে আসে, আর তখন দেখতে পায় মোমোর মায়ের সঙ্গে মোমোর পুরো পরিবারের ঝামেলা হচ্ছে, মানে বাবার দিককার রিলেটিভের ঝামেলা হচ্ছে। তো মোমোর বাবা তখন মোমোকে বলে, আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি একসময়, কিন্তু এখন হাসপাতালের এই বেডে শুয়ে আমি এটা বুঝতে পারছি যে তোমরাই আমার সব, তোমরা ছাড়া আমার কেউ নেই। ছোটবেলার কথা আমার খুব মনে পড়ছে মোমো, যখন তুমি ছোট ছিলে তখন আমি তোমাকে কোলে করে নিয়ে কত ঘুরেছি। যাই হোক, এরপরে আমরা মিংসিংকে দেখতে পাই। ও ওই নার্স আন্টির সঙ্গে দেখা করতে এসেছিল যার সঙ্গে ওর বাবার সম্পর্ক। এসে সে জানতে পারে যে তার বাবা একটা আইনি ঝামেলায় জড়িয়ে গিয়েছে। আসলে তার বাবার একটা লোকের চিকিৎসা করানোর কথা ছিল, তবে সেই লোকের ডাবল সার্জারি করতে হয়েছিল। প্রথম সার্জারি সফল হলেও দ্বিতীয় সার্জারির পরে লোকটি মারা যায়, আর সেজন্য একটা আইনি ঝামেলায় ফেসে গিয়েছে ওর বাবা। এই হাসপাতালে যেহেতু মোমোর বাবাকে দেখতে চিয়াও এসেছিল, তাই চিয়ার সঙ্গে মিংসিং এর দেখা হয়ে যায়। মিংসিং তখন চিয়াকে বলে, হয়তো বা এরপর আমি ফ্রান্সে চলে যাব, তোমার সঙ্গে আজকে আমার শেষ দেখা হচ্ছে, তোমার কি আমাকে কিছুই বলার নেই? চিয়া তখন ওকে বলে যে তুমি অনেক ভালো থেকো আর তোমার জীবনটা অনেক সুন্দর হোক। তখন মিংসিং ওকে বলে, বৃষ্টি হচ্ছে, তুমি এই ছাতাটা নিয়ে যাও। চিয়া তখন বলে, আজকের পর থেকে তোমার সঙ্গে তো আমার আর দেখা হবে না, এই ছাতাটা আমি তো তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, আর তাই এই ছাতাটা আমি নিব না। এটা বলে ও বৃষ্টির ভিতর দিয়ে ভিজতে ভিজতে দৌড়ে চলে যায়। মিংসিং এর খুব খারাপ লাগে যে সত্যি কেউ চিয়ার সঙ্গে আর কখনোই দেখা হবে না। চিয়া যখন বাড়িতে ভিজে বাড়ি আসে তখন ওর মা ওকে খুব বকাঝকা দেয় আর বলে, এত বড় মেয়ে হয়েছে, নিজের একটু কেয়ারও করতে পারো না, এতগুলো জামা কাপড় আবার আমাকে ধুয়ে দিতে হবে। চিয়া তখন বলে, মা তুমি এত রিয়াক্ট কেন করছো? সামান্য সামান্য ব্যাপারে তুমি এরকম করো যেন আমি কি বড় একটা কাজ করে ফেলেছি। আমার তো এখানে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। চিয়া এখনো বুঝলো না ওর মা আসলে কতটা ডিপ্রেশনে আছে। ওর মা প্রায়ই রাত্রেবেলা ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে আর আকাশ দেখে। চিয়া একদিন ওর মায়ের কাছে দাঁড়িয়ে বুঝতে পারে যে ওর মা এখনো বেউকে প্রচন্ড মিস করে। এর পরের দিন ওর বাবা ওকে বলে, আজকে থেকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব, তোমার মা একটু অসুস্থ আর তোমার মা তোমাকে স্কুলে নিয়ে যেতে পারবে না। এরপরে স্কুল শেষে চিয়া সেই HIV প্রিভেনশন হাউসে আসে আর ওখানে এসে একটা মহিলার সঙ্গে কথা বলে, আর ও এটা সিদ্ধান্ত নিয়েছে যে ও এই টিমে জয়েন দেবে এবং মানুষদের ভিতরে সচেতনতামূলক কথাবার্তা ছড়িয়ে দিবে। তো এখানে আসার পরে একটা মহিলা ওকে জানায়, তোমার বোন বেইও এই প্রতিষ্ঠানেরই একজন ছিল, তোমার নাম শুনে আমি বুঝতে পেরেছি তুমি বেইউর ছোট বোন। যাই হোক, এরপরে মিংসিংকে দেখানো হয়। মিংসিং ইদানিং ওর বাবার সঙ্গেই থাকে আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে যায়, বাবার সঙ্গেই সময় কাটায়। চিয়াকেও প্রায় বাদই দিয়ে দিয়েছে, মানে চিয়াকে ও বাদ দেয়নি, কিন্তু চিয়া যেহেতু চাচ্ছে না তাই ও চিয়ার সঙ্গে কথা বলে না। তবে চিয়া বাড়িতে এসে সেদিন খবর পায় যে ওর মা খুবই অসুস্থ আর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিয়া যখন দৌড়ে আসে তখন ওর বাবা জানায় ওর মা আসলে ডিপ্রেশনের রোগী ছিল আর আজকে অবস্থাটা খুব ভয়ানক হয়ে গিয়েছে। এখন ডাক্তার জানায় ওর মাকে এরকম একটা অবস্থায় রাখতে হবে যাতে ওর মা কোনো রকমের কোনো টেনশন না করে। যদি ওর মা টেনশন করে তাহলে হয়তো ওর মা মরেও যেতে পারে। চিয়া ওর বাবাকে শুনে যে ওর মার কবে থেকে এই ডিপ্রেশনের সমস্যা। তখন ওর বাবা বলে, যেদিন থেকে বেউ মারা গিয়েছে তার পরদিন থেকে। তোর মা বেউকে প্রচন্ড ভালোবাসতো, নিজের বড় মেয়ের এই মৃত্যু তোর মা কখনোই মেনে নিতে পারেনি। সবসময় বেউ ছবিটা দেখতো আর কাঁদতো আর বলতো, আমার যদি বাকি দুই ছেলে মেয়ে না হতো তবে বেউকে হয়তো সারা জীবন আমার কাছে রেখে দিতে পারতাম, আমার মেয়েটা হয়তো এভাবে মরে যেত না। অথচ চিয়া মনে করতো যে ওর মার বেউর জন্য একদমই পড়ে না, ওর মা হয়তো বেউকে ঘৃণা করে, কিন্তু সেটা কোনো সত্যি কথা ছিল না। যখন বেউ মারা গিয়েছিল সেই কবরস্থানে গিয়েও বেউর মা প্রতি রাতে কান্নাকাটি করত। আসলে বেউর মা চিয়াকে এখন এত বেশি করে স্ট্রিক্ট শাসনে রাখে যাতে চিয়া কোনো ভুল ভাল কিছু না করে, কারণ একটা মেয়েকে তিনি হারিয়েছেন আর কোনো মেয়েকে তিনি হারাতে পারবেন না। ডক্টর জানিয়ে দিয়েছে এখন থেকে চিয়ার মাকে অনেক বেশি সাবধানে থাকতে হবে, তাকে কোনো রকমের কোনো স্ট্রেস দেওয়া যাবে না। চিয়া এখন বুঝতে পারে তার মায়ের কন্ডিশনটা। তো সেদিন আমরা আবার মিংসিংকে দেখি। মিংসিং সেই লোকের কাছে এসেছিল যে লোকের স্ত্রী মারা গিয়েছে, আর সেই লোক কেস করেছে তার বাবার নামে। তো এখানে এসে সেই লোককে অনেক বোঝায়, দেখুন জীবন মরণ তো সৃষ্টিকর্তার হাতে, এতে আমার বাবার কোনো দোষ ছিল না, শুধু শুধু আমার বাবাকে আপনারা এইভাবে হয়রানি করবেন না। এদিকে মিংসিং এর বাবা যে হাসপাতালে চাকরি করতো সেই হাসপাতালের থেকে ওকে বলে দেওয়া হয়েছে যেন যে লোকের পরিবারের কেউ মারা গিয়েছে সেই লোকের পরিবারের কাছে মিংসিং এর বাবা সরি বলে, তাহলে হয়তো তার উপরে যে মামলা করা হয়েছিল সেটা তুলে নেওয়া হবে। তাই সেই পরিবারের সঙ্গে আজকে মিংসিং এর বাবা দেখা করতে এসেছিল, কিন্তু মিংসিং এর বাবা উল্টা দেখে সেই সব লোকজনই মিংসিং এর বাবাকে সরি বলছে। অথচ কিছুদিন আগেই কিন্তু এই লোকগুলোই খুব রেগে গিয়ে মিংসিং এর বাবার বিরুদ্ধে মামলা করেছিল। তো সেদিন মিংসিং এর বাবা মিংসিং এর সঙ্গে দেখা করতে আসে আর বলে, তোমার না ক্লাস ছিল, তো তুমি ভাষা শিক্ষা বাদ দিয়ে এখানে কেন শুয়ে আছো? মিংসিং বলে, ক্লাসে যেতে আমার ভালো লাগে না, ওখানে যা কিছু শেখায় তা আমি সবকিছু আগে থেকেই জানি, আর সেজন্য আমি এখানে এসে
এসে বসে আছি। ওর বাবা তখন বলে, আমি জানি যে লোকগুলো আজকে আমার কাছে সরি বলতে এসেছিল সেই লোকগুলোর কাছে তুমি গিয়েছিলে আর তুমি তাদেরকে বুঝিয়েছো আর সেজন্য তারা আমাকে সরি বলেছে। তুমি সত্যিই একটা কাজের কাজ করেছো, আমার ছেলেটা বড় হয়ে গিয়েছে। পরদিন আমরা চিয়াকে দেখতে পাই। চিয়া রোজ স্কুল শেষ করে সোজা আসতো সেই প্রিভেনশন হাউসে, এখানে এসে কাজ করতো। এখানে সে বেউর কিছু ছবি দেখতে পায়। এই ছবিগুলো দেখে যখন ও থমকে যায় ঠিক তখনই ওখানে একটা মহিলা আসে আর বলে, তুমি বেউর ছোট বোন, আমি শুনেছি বেউও তোমার মতো হাসি খুশি ছিল। বেউ আসলে মাত্র কয়েকদিন হলো আমাদের এখানে জয়েন করেছিল। ঠিক সেই সময় একদিন ওর কাছে একটা ছেলে কল দিয়েছিল। বেউ খুব ভয় পেয়ে গিয়েছিল, ও ছেলেটির সঙ্গে দেখা করতে চাইছিল না, তবে ছেলেটি ওকে অনেক হুমকি ধামকি দিয়েছিল। সেদিন যদি আমি বেউকে আটকাতাম হয়তো বেউর আজকে মৃত্যু হতো না। তবে সেদিন বেউ যাওয়ার পরেই তার HIV পজিটিভ ধরা পড়ে। আমার মনে হয় যে ছেলের সঙ্গে ও দেখা করতে গিয়েছিল সেই ছেলের ভিতরে HIV পজিটিভ ছিল। এরপরে চিয়া ওর ভাইয়ের সঙ্গে কাপড় মেলে দিচ্ছিল আর বলছিল, তুই জানিস আমি একটা সত্য জানতে পেরেছি। আসলে বেউ HIV-তে আক্রান্ত হয়ে মারা যায়নি, তার HIV হয়েছিল বটে, কিন্তু সে আসলে সুইসাইড করেছিল। আমরা একটা ফ্ল্যাশব্যাকে বেউকে দেখতে পাই যে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়েছিল আর বেউর মাও ছুটতে ছুটতে বেউর পিছনে গিয়েছিল আর বেউ ওই সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছিল। বেউ আসলে জীবনের এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেনি আর সেজন্যই মূলত ও সুইসাইড করেছিল। আর এটা সদ্যই জানতে পেরেছে চিয়া। চিয়া ভেবেছিল বেউ হয়তো অসুস্থ হয়ে মারা গিয়েছে, কিন্তু না। এরপরে বেউ সোজা মোমোর সঙ্গে দেখা করতে আসে। মোমো ওর কিছু নোট চিয়াকে দিয়ে বলে, আমার তো যেহেতু স্কুল শেষ হয়ে গিয়েছে তাই এগুলো এখন থেকে তোমার। খুব শীঘ্রই আমি নতুন শহরে যাচ্ছি, সেখানকার একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। আমি চাই তুমিও তোমার স্বপ্ন পূরণ করে ইউনিভার্সিটিতে পড়ো, নিজের বাবা মাকে ভালো রেখো। আমি ওখানে গিয়ে তোমাকে চিঠি লিখবো, তুমি আমার চিঠির উত্তর দিও। আজকে থেকে তুমি ভালো থেকো। এটা বলে মোমো চলে যায়। মোমো যখন চলে গিয়েছিল তখন হঠাৎ করে চিয়ার ভিতরে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারি। ও আজকে ওর মাকে বলছিল যে তুমি সাইকেলে ওঠো, আমি তোমাকে চালিয়ে নিয়ে যাব। ওই ওর মাকে সাইকেল চালিয়ে বাড়িতে নিয়ে আসে। ওর মা যেহেতু ইদানিং অসুস্থ হয়ে পড়েছে আর সেজন্য ও নিজেও ওর মায়ের একটু দেখভাল করার চেষ্টা করছে। ও বুঝতে পারছে যে ওর মা আসলে কতটা ক্ষত লুকিয়ে রাখে, কিন্তু ঠিক তখনই ওদের গ্রামের বাড়ি থেকে কল করে জানানো হয় যে এক্ষুনি চিয়ার মাকে গ্রামের বাড়িতে যেতে হবে, কারণ ওর দাদি অসুস্থ আর দাদির দেখাশোনা করতে হবে। কিন্তু চিয়ার মায়ের ওখানে যাওয়ার কথা ছিল না, তারপরেও চিয়ার মা দায়িত্ব পালন করতে চলে যায়। চিয়ার ভাই চিয়াকে বলে, মা তোমাকে এতদিন কঠিন শাসনে রেখেছে, এখন তো মা চলে যাচ্ছে, তুমি তো একদম মুক্ত হয়ে গিয়েছো, এখন তুমি নাও, কি করবে করো। চিয়া তখন আকাশের দিকে তাকায় আর বলে, এই স্বাধীনতা কি আমি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম সবাই ভালো থাকুক, এখন তার স্বাধীনতার আর কোনো প্রয়োজন নেই। যাই হোক, চিয়া এখন থেকে অনেকটা ম্যাচিওর হয়ে গিয়েছে, মায়ের সমস্ত দায়িত্ব এখানে পালন করছে, রান্না বান্না করছে, ভাইয়ের দেখাশোনা করছে। মাঝে মাঝে ওর মোমোর সঙ্গে দেখা হয়, মোমো যখন আসে ওর সঙ্গে গল্প করে। যাই হোক, সেদিন হঠাৎ করে হাসপাতালে যখন বাবার সঙ্গে মিংসেং দেখা করতে যায়, দেখা হয়ে যায় ওর নার্স আন্টির সঙ্গে। নার্স আন্টি তখন লুকাচ্ছিল আর মিংসেংকে বলে, এখানে ওই নার্সটা আসলে বলবে যে আমি এখানে নেই। তখন অন্য একটা নার্স আসে আর মিংসেংকে বলে, তুমি কি ওই নার্স আন্টিকে দেখেছো? মিংসেং বলেন, না। কেন, ওকে কেন খুঁজছেন? তখন ওই নার্সটি বলে, আসলে তোমার এই নার্স আন্টির জন্য একটা ছেলে দেখেছি, সে এখনো পর্যন্ত বিয়ে করেনি, বিয়ে করতেও চায় না, সেজন্য তার জন্য ছেলে দেখছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। মিংসেং তো ওই নার্সকে ভাগিয়ে দেয় আর পরে নার্স আন্টিকে বলে, তুমি এখনো বিয়ে কেন করো না? তোমার জন্য তো সুন্দর একটা ছেলে দেখেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, বিয়েটা করে নাও। কিন্তু মিংসেং খুব ভালোভাবেই জানে নার্স আন্টি ওর বাবাকে ভালোবাসে আর সেজন্যই তো বিয়ে করে না। যাই হোক, এরপরে মিংসেং ওর বাবার সঙ্গে কথা বলতে আসে আর ওর বাবা বলে আগামীকাল তাকে একটা কনফারেন্স ক্লাবে যেতে হবে। মিংসেং তখন বলে, ও আচ্ছা, তোমাদের মিটিং, আমিও তোমার সঙ্গে যাব বাবা, কালকে কনফারেন্স ক্লাবে তুমি আমার জন্য ওয়েট করবে, ঠিক আছে? ওর বাবা ছেলের কথা শুনে খুব খুশি হয়। ওর বাবা পরের দিন এসে ওর জন্য ওয়েট করছিল, কিন্তু এখনো পর্যন্ত মিংসিং এর কোনো দেখা নেই। ঠিক তখনই সে নার্স আন্টিকে দেখতে পায়। নার্স আন্টির এখানে আসার কথা ছিল না। নার্স আন্টি এসে মিংসিং এর বাবাকে বলে, আপনি এখানে? আমাকে তো এখানে মিংসেং আসতে বলেছে, কিন্তু ও কোথায়? ওর বাবাও বলে, আমাকেও তো এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে। এরপরে মিংসিং এর বাবা ওকে কল দেয়। মিংসিংকে বলে, তুমি না এখানে আসতে চেয়েছিলে? মিংসেং তখন বলে, বাবা তুমি নার্স আন্টিকে ভালোবাসো আমি জানি। ওর বাবা বলে, কিন্তু আমাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছে। মিংসেং বলে, না না, আমাকে নিয়ে তোমরা ঝামেলা করো না নিজেদের ভিতরে, আর নার্স আন্টিকে ফোনটা দাও। এরপরে ও নার্স আন্টিকে বলে, আন্টি আমি জানি তুমি আমার বাবাকে অনেক ভালোবাসো, আর তাই আমি চাই তোমরা দুজনে এক হয়ে যাও, নিজেদের ভিতরে সমস্ত দ্বন্দ্ব বিবাদ
এগুলো মিটিয়ে ফেলো, আর আজকে থেকে তোমরা আবারও এক হও। আর তারপরে ওরা এক হয়ে যায়। এরপর দিন চিয়াকে দেখতে পাই, ও যখন আবারও ওই ক্লাবে এসেছিল তখন চিয়ার হাতে একটা মহিলা একটা রেকর্ডার দেয়, যেটা ছিল ওর বোন বেয়ুর রেকর্ড করে রাখা একটা রেকর্ডার। তো চিয়া ওই রেকর্ডারটা নিয়ে বাড়িতে আসে এবং ছাদের উপরে বসে বসে রেকর্ডটা দেখতে লাগে, যেখানে ওর বোন বেয়ু বলছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মায়ের কাছ থেকে আমাকে আলাদা করে ফেলা হয়েছিল। ছোটবেলায় আমার বাবা মা আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম। জীবনের কোনো যন্ত্রণা ছিল না। ওই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময়, যে সময় আমি আর কখনোই ফিরে পাবো না। কিন্তু আমার বাবার চাকরি ছিল সীমিত, তার যথেষ্ট টাকা পয়সা ছিল না। বাবা মা শহরে থাকতো চাকরির সুবাদে। তাই দাদা দাদি আমাকে বাবা মায়ের কাছ থেকেই গ্রামে নিয়ে যায়, কারণ আমাকে ওখানে মানুষ করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। আমি আস্তে আস্তে গ্রামে বড় হই, কিন্তু পরে আমার বাবা মায়ের কোল আলো করে চিয়া আর চাওয়ের জন্ম হয়। তখন আমার মনে হলো যে আমার বাবা মা হয়তো আমাকে আর ভালোবাসে না। তখন থেকে আমার জিনরুইয়ের সঙ্গে সম্পর্কটা অনেক গভীর হতে থাকে। জিনরুই আমার এক প্রকার বন্ধু হয়ে যায়। পুরোটা সময় আমি জিনরুইয়ের সঙ্গেই থাকতাম, যেহেতু আমার আর কেউ ছিল না। জিনরুই ছিল আমার একমাত্র বন্ধু। একদিন জিনরুইয়ের পিঠে কেটে গিয়েছিল। জিনরুই একা একা সেখানে ট্রিটমেন্ট করতে পারছিল না। আমি ওর ঘরে এসে ওকে ট্রিটমেন্ট দিতে যাই, তখন জিনরুই আমাকে জড়িয়ে ধরে। তখন থেকে আমাদের দুজনের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, আর সেই থেকে আমাদের ভিতরের সম্পর্কটা খুব ভালোভাবে চলছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমি প্রেগনেন্ট হয়ে যাই, আর আমার মিসক্যারেজ হয়ে যায়। আমার বাবা মা আমার উপর রেগে গিয়েছিল, কারণ জিনরুইয়ের বাবা মা আমাকে মানবে না। তারপরে আমি সুন্দরী হওয়ার কারণে অনেক ছেলেরাই আমাকে ডিস্টার্ব করতো। সেরকম একদিন রাস্তায় একটা ছেলে আমাকে ডিস্টার্ব করছিল, তখন আরও একজন ছেলে এসে আমাকে বাঁচায়। এটাই সেই মোটা ছেলে যে মূলত এখন চিয়াকে ডিস্টার্ব করে। তো সেই ছেলেটি আমাকে বাঁচিয়েছিল, কিন্তু আমি জানতাম না সেই ছেলে নিজেও খুব খারাপ প্রকৃতির একটা ছেলে ছিল। তারপর থেকে আমি যেখানেই যেতাম, ওই আমাকে বাঁচানো ছেলেটি আমার জীবনের সব জায়গায় এসে হস্তক্ষেপ করতো, সবখানেই এসে আমাকে বিরক্ত করতো, কারোর সঙ্গে মিশতে দিতে চাইতো না। আমি তার সঙ্গে ব্রেকআপ করেছিলাম, কিন্তু সেই আমার জীবনটাকে শেষ পর্যন্ত তছনছ করে দিল। আমি একটা ছেলের সঙ্গে সম্পর্ক করেছিলাম, আমি জানি আমি নষ্ট হয়ে গিয়েছিলাম। আমি একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক করেছিলাম এবং একটা সময় আমার HIV পজিটিভ ধরা পড়ে। আমার মা এসে আমার পায়ের সামনে কাঁদতে থাকে। বাবা মা হয়তো আমাকে ঘৃণা করবে এটাই ভেবেছিলাম, কিন্তু না, বাবা মা বোধহয় এমনই হয়। আমি যখন অসুস্থ ছিলাম আমার বাবা মা প্রতিটা মুহূর্ত আমার পাশে ছিল, আমার সেবা করেছিল, আমাকে নিয়ে হাসপাতালে ছিল, আমাকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল অসুস্থ হওয়াটাও খারাপ কোনো বিষয় না, বাবা মাকে তো অন্তত পাশে পাওয়া যায়। আমার জীবনের ছোটবেলাটা আমার জন্য যতটা স্বপ্নের মতো ছিল, আমি যখন অসুস্থ ছিলাম সেই সময়টাও আমার জীবনের স্বপ্নের মতোই ছিল। চিয়া ওর বোনের এই কথাগুলো শুনে অনেক কাঁদতে লাগে। এরপরে চিয়া জানতে পারে ওর দাদু মারা গিয়েছে, তাই ও পুনরায় গ্রামের বাড়িতে ফিরে আসে। এবার চিয়া ওর দাদুকে প্রথমে কুর্নিশ করে। অসুস্থ ছিল ওর দাদি, কিন্তু মারা গেল ওর দাদু। এখানে আসার পরে দেখতে পাই এখানে তো সেই খানাপিনা হচ্ছে, মানুষ নিজেদের ভিতরে তাস খেলছে, বিভিন্ন খেলা খেলছে, কারোর ভিতরে কোনো রকমের কোনো আক্ষেপ, অনুশোচনা, কোনো শোক নেই। এমনকি ওর চাচির মুখেও হাসি যেন ধরছিল না। চিয়ার খুবই বিরক্ত লাগে এখানে আসার পরে। আরও মনে মনে বলে, এরা সবাই কি মানুষ? একা ওর মাকেই ও দেখছিল যে খুব মন খারাপ করে সবাইকেই খাবার সার্ভ করে বেড়াচ্ছিল, কিন্তু ওর মাকে এদের চাকরানি। ওর চাচি ওর মাকে বারবার বলে এটা আনো ওটা আনো, আর নিচে বসে বসে তাস খেলছিল। এসব দেখে চিয়ার খুবই রাগ হয়ে যায়। পরে ওর মাকে বলে, তুমি না এখানে দাদির দেখাশোনা করার জন্য এসেছিলে, এখানে কেন এখন সবার দেখাশোনা করছো? তবে ওর মা ওকে বলে, থাক আর ঝামেলা করো না। পরদিন সকালবেলা ওর চাচা চাচি ওর বাবা মাকে ডেকে বলে, এই বাড়িটা দাদু মারা যাওয়ার আগে তো জিনরইকে দিয়ে গিয়েছিল, তাহলে বাড়িটা আমাদের হোক নাকি? আর মায়ের সমস্ত খরচ তো তোমরাই দেবে বলেছিলে, তো দিও। আর তোমরা তোমাদের সাথে তো শহরে নিয়ে যাও মাকে, আমি দেখতে পারবো না। মানে এটাই হয় আর কি গ্রামের বাড়িতে, আপনারা দেখবেন সব সময় এটাই কিন্তু চলে এসেছে। তবে ওর মা একটা ভুল করেছিল, মানে জিনরুইয়ের মা বলে বেয়ুর কবর থেকে বেয়ুর যে শেষ দেহাবশেষ আছে সেগুলো এখান থেকে তুলে নিয়ে যেতে। তাই চিয়ার মা খুবই রেগে গিয়েছিল, আর জিনরুইয়ের মাকে অনেক মেরে বলেছিল, আমার ঠিক আছে, যখন তোমরা এখানে আমার মেয়ের কবরটা পর্যন্ত রাখতে দিবে না আমি কবর নিয়ে চলে যাব, কিন্তু মনে রেখো যে তোমরা যে অন্যায়টা করলে সেই অন্যায় শাস্তি ঠিক পাবেই পাবে, কারণ আমার মেয়ে বেয়ু কোনো অন্যায় করেনি, আর সে কোনো অপয়া অসতী মেয়ে নয় যে এখানে তার
লাশটা রাখা যাবে না। যাই হোক, এরপরে ওরা বেয়ুর সেই লাশের দেহাবশেষ নিয়ে সোজা চলে আসে একটা সরকারি কবরস্থানে। আর এখানেই বেয়ুকে পুনরায় সমাহিত করে রাখা হয়। ওর মা যাওয়ার আগে বেয়ুকে বলে, এখানে তুমি এখন থেকে শান্তিতে থাকবে, সমস্ত কিছু মিটে গিয়েছে। চিয়া সেদিন সেখানে গিয়েছিল যেখান থেকে বেয়ু ঝাঁপ দিয়েছিল, আর সেখানে গিয়ে ও অনেকক্ষণ দাঁড়িয়েছিল পাগলের মতো। যাই হোক, এরপরে ওর স্কুল জীবন আবারও শুরু হয়ে যায়। এদিকে মোমো চলে এসেছে নতুন শহরে, সেখানে নতুন করে জীবনযাপন শুরু করেছে। আর মোমো গিয়েই প্রথমে চিয়াকে চিঠি লিখে, আর চিয়া সেই চিঠিগুলো পড়তো, সেগুলোর উত্তর দিত। এবার চিয়াদের স্কুলে একটা ডান্স কম্পিটিশন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ডান্সার কম পড়ে গিয়েছে, আর চিয়াকেই সিলেক্ট করা হয়েছে অন্য স্কুলে পাঠানোর জন্য। কিন্তু চিয়া তো সেখানে যেতে চায় না, তবে পরে ও রাজি হয়ে যায়। বেয়ু একজন ভালো ডান্সার ছিল, আর ও চায় বেয়ুর হয়ে শেষ পর্যন্ত ওর স্বপ্নটা পূরণ করতে। তো চিয়া ওর বাবা মাকে মিথ্যা বলেছিল যে মোমোর সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু না, ও মূলত ডান্স কম্পিটিশনে অংশ নিতে যাচ্ছে, যেটা চিয়ার বাবা জানতে পেরেছিল। কিন্তু তাও ওর বাবা কোনো কথা বলে না আর, কারণ এখন ওরা মেয়েকে একটু ছাড় দিয়েছে, মেয়েদের স্বপ্নগুলোকে আগলে রাখতে শিখেছে। চিয়ার বাবা আরও এক্সট্রা করে চিয়াকে টাকা দেয় আর বলে, তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে কল দিবে এবং একদম চিন্তা করবে না টাকা পয়সা নিয়ে, যাও ভালোভাবে এনজয় করো। এরপরে ও জিয়াংজু শহরে চলে আসে। সেই শহরে আমরা দেখতে পাই যে মিংসিং এর মা এসেছিল, আর মিংসিং ওর মায়ের সঙ্গে এখানে দেখা করতে এসেছিল। মিংসিং কিন্তু জিয়াংজুতে এখন, আর ওর মাও এখানে, আর কিন্তু চিয়াও এখানেই এসেছে। তবে মিংসিং তো আর সেটা জানে না। এরপরে ওরা রাত্রেবেলা খাওয়া শেষ করে মিংসিং ওর মায়ের সঙ্গে করে যখন যাচ্ছিল, তখন মিংসিং এর মায়ের কাছে একজন মহিলা আসে আর মিংসিং এর মাকে জানায়, ম্যাডাম, আগামীকালকে এখানে যে ডান্স কম্পিটিশন হবে সেখানে চিয়া নামের একটা মেয়ে অংশগ্রহণ করবে, তবে তাকে এখনো পর্যন্ত কোনো রুম দেওয়া হয়নি। মেয়েটা সবার শেষে এসেছে, এখনো কোথায় থাকবে? মিংসিং এই কথা শোনার সাথে সাথে সেখান থেকে দৌড়ে চলে যায়, কারণ ও জানে চিয়া এখন কোথায় আছে। আসলে এখানে যে ডান্স কম্পিটিশন হবে সেখানকার একজন বিশেষ অতিথি হয়ে মিংসিং এর মা এসেছে। তো চিয়া একটা ক্লাবের ভিতরে তখন ঘুমিয়েছিল, আর তখনই মিংসিং ওর সামনে আসে আর বলে, তুমি আমার সঙ্গে চলো। আর চিয়াকে নিয়ে নিজের রুমে নিয়ে আসে আর বলে, এটা আমার রুম, যেহেতু তুমি কোনো রুম পাওনি তাই এখন তুমি এখানেই থাকতে পারো। রুলসটা আগের মতোই, তুমি বেডে ঘুমাবে আর আমি সোফায় ঘুমাবো। চিয়া বলে, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, বারবার তুমি আমাকে হেল্প করে গিয়েছো। তবে চিয়ার খুব মন খারাপ ছিল। মিংসিং বলে, তুমি কেন মন খারাপ করছো? আমি তোমাকে কখনোই দোষ দেই না। সেদিন যে আমি তোমার সঙ্গে পালাতে চেয়েছিলাম, সত্যিই আমি চেয়েছিলাম, তুমি আমাকে হয়তো ভুল বুঝেছিলে। কিন্তু চিয়া, আমিও সেই সময় তোমার মতো করেই জীবন থেকে পালাতে চেয়েছিলাম। এর পরের দিন আমরা দেখতে পাই সেই ডান্স কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। এখানে চিয়াকে ডাকা হয়, তবে চিয়ার জন্য যে মিউজিকটা সেট করা হয়েছিল সেটা হঠাৎ করে মাঝপথে নষ্ট হয়ে যায়। তখন মিংসিং এর মা বলে, কি হলো? ঠিক তখনই দেখা যায় মিংসিং পিয়ানো বাজাতে শুরু করে দিয়েছে। সে ছোট্টবেলায় একবারও পিয়ানো বাজিয়েছিল, মনে আছে? আজকেও মিংসিং সেই কর্ডটাই প্লে করে, আর এখানে চিয়া অনেক দারুণ করে নেচেছিল। যাই হোক, এরপরে চিয়া আবার নিজের শহরে ফেরার উদ্দেশ্যে যখন রওনা দিবে, মিংসিং বলে, এখনই চলে যাবে? রেজাল্ট কি হলো সেটা নিবে না? চিয়া বলে, রেজাল্ট দিয়ে কি করব? আমি তো শুধু আমার দিদির একটা অপূর্ণ স্বপ্ন পূরণ করতে এখানে এসেছি। মিংসিং বলে, আজকে তুমি একটা কথা রাখবে? আমি তোমার কাছে কিছু চাইবো, সেটা তুমি দিবে। চিয়া বলে, কি? মিংসিং বলে, আজকে দিনটা তুমি আমার সঙ্গে কাটাবে, ঠিক আমার মতো করে। চিয়া বলে, ঠিক আছে। এরপরে মিংসিং ওকে নিয়ে ঘুরতে বেরোয় এবং ওরা সব জায়গা ঘুরতে থাকে, বিভিন্ন রাইডে চড়ে আর বিভিন্ন রকমের জিনিসপত্র এক্সপ্লোর করতে থাকে। এরপরে ওরা অনেক প্রাচীন একটা লাইব্রেরিতে আসে, যেখানে একটা অনেক বড় ডাক বক্স ছিল, যে ডাক বক্সের নাম ছিল মেইল টু ফিউচার। এখানে চিয়া একটা চিঠি লিখে ওর ফিউচারকে উদ্দেশ্য করে, আর সেই চিঠিটা ওই মেইলের ভিতরে দিয়ে দেয়। যাই হোক, এরপরে চিয়া আর মিংসিং দুজন একটা সাইকেলে করে সোজা চলে আসে সমুদ্রের পাশে। মিংসিং চিয়া চুল খুলে দিয়ে বলে, সবসময় চুল খোলা রাখবে চিয়া, তোমাকে খোলা চুলেই বেশি সুন্দর লাগে। চিয়া বেশ অবাক হয়েছিল। এরপরে ওরা অনেক কিছু এক্সপ্লোর করে, আর সব থেকে বড় কথা, আজকে ছিল চিয়ার জন্মদিন, তাই ওর জন্য একটা কেকেরও ব্যবস্থা করেছিল মিংসিং, আর ওকে উইশ করতে বলে। চিয়া মোট 3টা উইশ করে। মিংসিং ওকে জিজ্ঞেস করে, কি উইশ করলে? চিয়া বলে, যদি বলে দিই তাহলে তো আমার উইশ কমপ্লিট হবে না। এরপরে মিংসিং বলে, হয়তো বা এরপরে আমাদের আর কখনো দেখা হবে না, কিন্তু আমি চাইবো যে আমাদের আবারও দেখা হোক ঠিক এই জায়গায়। এরপরে চিয়া আবারও ওর শহরে ফিরে আসে। আসার পরে দেখতে পাই ওদের নুডলস রেস্টুরেন্টে বেয়ু সেই এক্স বয়ফ্রেন্ড আবারও হানা দিয়েছে এবং এখানে এসে অনেক লুটপাট শুরু করে দিয়েছে এবং অনেক খারাপ খারাপ কথা বলছে এদেরকে। লোকটি এসে বলে, চিয়া কোথায়? আমি ওকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি। বেয়ু আমাকে ধোকা দিয়েছে, তাই চিয়া সেটার ক্ষতিপূরণ দেবে। কিছুক্ষণ পরে চিয়া এখানে আসে আর ওদের সঙ্গে হম্বিতম্বি করে। চিয়ার বাবা তখন গ্যাস সিলিন্ডার এনে বলে, তোমরা যদি এখান থেকে না চলে যাও তাহলে
আমি এই পুরো হাউসটাই পুড়িয়ে দিব, আমরা তো পুড়বো তোমরাও পুড়বে। তখন লোকগুলো ভয় পেয়ে এখান থেকে চলে যায়। সেদিন রাত্রেবেলা আবারও চিয়ার মাকে দেখি যে অনেক বেশি চিন্তিত ছিল। একে তো সে বেয়ুকে হারিয়েছে, এখন আর চিয়ার পিছনেও কিছু ছেলে পড়ে আছে, তাই তার মা অনেক চিন্তায় ছিল। কিন্তু চিয়া বলে, মা, বেয়ু যে ভুল করেছে আমি সেই ভুল কখনোই করব না, তুমি আমাকে নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা করো না। এরপরে ও একজন ডক্টরের কাছে আসে ওর মায়ের সম্পর্কে কনসালটেন্ট করতে। তো ডক্টর জানায় ওর মাকে একটু রেগুলার চেক আপের ভিতরেই থাকতে হবে কিছুদিন, কিন্তু ওর মা কোনোভাবেই হাসপাতালে আসতে চাইছিল না। চিয়া বলে, আমি আমার মাকে যেভাবেই হোক ম্যানেজ করব। চিয়ার আজকে যেন শূন্য শূন্য লাগছিল। ওর মা যদি ওদেরকে ছেড়ে চলে যায় চিয়ার আর কিচ্ছু থাকবে না। চিয়া এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে আর বাবা মাকে কিভাবে টেক কেয়ার করতে হয় সেটাও বেশ বুঝে গিয়েছে। চিয়ার মা যেহেতু এখন আরো অসুস্থ হয়ে পড়েছে তাই ওর বাবাই ওকে স্কুলে নিয়ে আসে আর নিয়ে যায়। কিন্তু স্কুল থেকে যাওয়ার পথে আবারও বেয়ুর সেই এক্স বয়ফ্রেন্ড ওকে ঝামেলা করছিল। সেদিন বেয়ুর এক্স বয়ফ্রেন্ড বলছিল, তোমার বোনকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তোমার বোন আমাকে ধোকা দিয়ে আর অন্য ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, শেষে HIV পজিটিভ হয়ে মারা গিয়েছে। চিয়া তখন রাগ করে বলে, আমার বোন HIV পজিটিভ হয়েছিল ঠিকই, কিন্তু ওই পজিটিভ এসে মরেনি, সে তো সুইসাইড করেছিল, কারণ তোমার মতো কিছু খারাপ ছেলে তার নামে বিভিন্ন রকমের জিনিস রটিয়েছিল। তুমি অনলাইনে পোস্ট করেছিলে আমার বোনের HIV পজিটিভ আছে, সেই রাগে ঘৃণায় আমার বোন সুইসাইড করেছিল, আর এই সত্যটা তোমার জানা উচিত। আর ওই ছেলেটি এই কথা শুনে বেশ ঘাবড়ে যায় আর বলে, কি, আমি অনলাইনে ওটা পোস্ট করেছিলাম বলেই তোমার বোন সুইসাইড করেছিল? ছেলেটি তখন মনে পড়ে পাস্টের একটা ঘটনা, যেদিন সে জানতে পেরেছিল বেয়ুর আসলে HIV পজিটিভ ধরা পড়ে গিয়েছে। তখন ওই ছেলে মাতাল অবস্থায় ছিল এবং এমনিতেই তার বেয়ুর উপরে রাগ ছিল, আর তাই সে অনলাইনে পোস্ট করে দিয়েছিল এটা। আর এখন লোক সমাজে মুখ দেখাতে পারছিল না বেয়ু, আর সেজন্যই ও সুইসাইড করেছিল। এই কথাটা আজকে যখন এই ছেলেটি জানতে পারে তখন মন খারাপ করে এখান থেকে চলে যায় আর চিয়াকে ডিস্টার্ব করে না। কিন্তু এগুলো আবার জানতে পেরেছে মিংশেং যে ওই ছেলেটি চিয়াকে ঝামেলা করছে, তাই মিংশেং সেদিন রাত্রেবেলা সিদ্ধান্ত নেয় যে ওই ছেলেটির সঙ্গে ঝামেলা করবে। তাই ও সোজা চিয়ার বাড়ির সামনে এসে দাঁড়ায়। চিয়ার বাড়ির দিকে অনেকক্ষণ ধরে ও তাকিয়ে থাকে। চিয়ার সঙ্গে অনেকদিন হলো ওর আর দেখা হয় না, কথা হয় না। তারপরে সোজা ওই ছেলেটির সামনে যায় আর ছেলেটিকে বলে, ওই ছেলেটি বলে, কে তুই? মিংশেং তখন বলে, আমি তোর বাপ, তোকে মারতে এসেছি। সিন কাট হয়, আমরা দেখতে পাই চিয়া আবার স্কুলে যায়। এভাবে অনেকগুলো দিন কেটে যায়। একদিন চিয়াদের রেস্টুরেন্টটা বন্ধ করে দিচ্ছিল চিয়ার বাবা, ঠিক তখনই ছাতা মাথায় দিয়ে মিংশেং ওদের এখানে হাজির হয়। আবারও সিনটা কাট হয়ে যায়। যাই হোক, এভাবে বেশ অনেকগুলো দিন কেটে গিয়েছে এবং চিয়াদের স্কুল জীবন সম্পন্ন হয়ে গিয়েছে। সেদিন ওরা গ্রাজুয়েশনের পিক তুলছিল। চিয়া যেখানে দাঁড়িয়েছিল তার পিছনে একটা জায়গা ফাঁকা ছিল, ওখানে মিংশেংয়েরই দাঁড়ানোর কথা ছিল, কিন্তু মিংশেং আসেনি। তবে পরে ছবিটা যখন ছাপিয়ে সবার কাছে দেওয়া হয় তখন আমরা দেখতে পাই কালো জামা পরে মিংশেং ঠিকই সেখানে উপস্থিত হয়েছিল। অনেক ঝামেলাঝাটি ছিল, সেগুলো আস্তে আস্তে সব চুপ হয়ে গিয়েছে। আর আজকে অ্যাডমিশন পরীক্ষা ছিল চিয়া খুব ভালো পরীক্ষা দিয়েছে। চিয়ার জীবন দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে, কিন্তু চিয়ার পড়াশোনা কখনো ডাউন মেরে যায়নি। চিয়ার ঘাড়ের উপরে থেকে অনেক বড় একটা চাপ আজকে নেমে গিয়েছে ঠিকই, কিন্তু চিয়া অনেক শূন্য শূন্য অনুভব করছে। ও ছাদের উপরে এসে দাঁড়ায় আর মিংসিং এর বাড়িটার জানালার দিকে তাকিয়ে থাকে, যেটা ও একদম প্রথম দিন এসে তাকিয়েছিল। যাই হোক, কিছুদিন পরে চিয়ার রেজাল্ট দেয় আর চিয়া অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়ার সুযোগ পেয়েছে। চিয়া সেদিন ওর মাকে নিয়ে একটা সুপার শপে আসে। ওর মা বলে, বাহ, সব জায়গায় গেছি আর কি সুন্দর জায়গা। ওর মা চিয়াকে অনেক দারুণ একটা লিপস্টিক কিনে দেয় আর বলে, এখন থেকে তুমি সাজুগুজু করে বেড়াবে। চিয়া বলে, মা, তোমাকেও একটা লিপস্টিক কিনে দিই। আর দুজন শুধু ওই লিপস্টিক কিনেই চলে আসে। এরপরে ওর পুরাতন বন্ধুরা এক জায়গায় দেখা করে। কিছুদিন পরেই সবাই যে যার ইউনিভার্সিটিতে চলে যাবে। আর চিয়া এখানেই জানতে পারে মিংসিং এর কথা। চিয়া ভেবেছিল গত 1 বছর আগে হয়তো মিংসিং চলে গিয়েছে ফ্রান্সে, কারণ 1 বছর ধরে ওর মিংসিং এর সঙ্গে দেখা হয় না। কিন্তু চিয়া জানতে পারে যে গত 1 বছর আগে মিংসিং আসলে সেই ছেলেটিকে মারতে গিয়েছিল যে বেয়ুর এক্স বয়ফ্রেন্ড ছিল। এই ছেলেটি চিয়াকে অনেক ঝামেলা করতো, এই কারণেই সে তাকে মারতে গিয়েছিল। আর মারামারির এক পর্যায়ে মিংসেং হেরে যাচ্ছিল আর ওর পাশে একটা ইট ছিল, সেই ইট দিয়ে ও একটা লোকের মাথায় আঘাত করেছিল আর সেজন্য ওকে গ্রেপ্তার করা হয়েছিল। গত 1 বছর ও কারাগারেই ছিল। ও এই দেশেই ছিল এবং কোনো ফ্রান্সে বা কোথাও যায়নি। চিয়া এই কথা শুনে দৌড়ে আসতে লাগে আর বারবার মিংসিং এর কথা চিন্তা করে। ওদের একসঙ্গে কাটানোর সময়গুলোর কথা ভাবতে থাকে আর মনে মনে বলে, তুমি সবসময় আমার পাশে ছিলে, অথচ আমি কিনা তোমাকে ভুল বুঝেছিলাম। সেই গাছের নিচে এসে ও দাঁড়িয়ে দেখতে পায় সেই টিংটং বেলটা এখানে রেখে গিয়েছে মিংসেং। তবে এখন মিংসেং এখানে নেই। এবার মিংসেং সত্যি সত্যি ফ্রান্সে চলে গিয়েছে। যখন আর কারাগার থেকে মুক্তি হয়েছিল ঠিক তারপরেই ও ফ্রান্সে চলে গিয়েছে। তবে চিয়ার আর শেষবারের মতো মিংসিং এর সঙ্গে দেখা হয় না। ওর শুধু এটা মনে হয়, লাস্টে আমি যে উইশটা করেছিলাম আমার জন্মদিনে, আমি চাই সেই উইশটা যেন কোনো একদিন পূর্ণতা পায়।
এরপরে চিয়া বাড়িতে আসে আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়। আগামীকালকেই তাকে ভার্সিটিতে চলে যেতে হবে। শুরু হবে চিয়ার জীবনের নতুন পর্ব। পরের দৃশ্যে দেখতে পাই চিয়া চলে এসেছিল ওর ভার্সিটিতে এবং এখানে আসার বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। চিয়া বেশ ভালোভাবেই ওর জীবনযাপন করছে। মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করতে যায়, মাকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যায়। যেহেতু ওর মা ডিপ্রেশনের রোগী ছিল, এখন ওর মা অনেক সুন্দর একটা অ্যান্ড্রয়েড সেট ওকে উপহার দিয়ে বলে, অন্য সব মেয়েদের মতো করেই চলো, নিজের স্বাধীনতায় বাঁচো। এখন ওরা নতুন একটা বাড়িতে উঠেছে। পুরাতন বাড়িটা ওরা বেশ আগেই ছেড়ে দিয়েছে। এই বাড়িতে আবারও আগের মতো সুখে শান্তিতে ভরে উঠেছে। ওরা একসঙ্গে 4 জন খায়, গল্প করে। ওর বাবা মা দুজনেই বেশ সুন্দর আছে। এমনকি ওরা আর এখন ওদের বোনকেও লুকায় না। যাই হোক, এখনো মাঝে মাঝে ওর মনে পড়ে মিংসিং এর কথা। তো একদিন মিংসিং ওদের দোকানে এসেছিল, মনে আছে, যখন ওদের নুডলস শপ ছিল। তো ওর ভাই ওকে বলেছিল যে তুমি এখানে কেন এসেছো। ও তখন বলেছিল আমি নুডলস খেতে চাই। তো মিংসেংকে নুডলস দেওয়া হয়েছিল। মিংসেং কেবল নুডলস খেতে খেতে কাঁদছিল আর বলছিল তুমি আমাকে ভুল বুঝবে না। চাও চিয়াকে আজকে এই কথাটা বলে, আর চিয়া বলে কি, ও কেবল এই কথা বলতে বলতে কাঁদছিল। যাই হোক, বাদ দিই ওর কথা। এদিকে আমরা চিয়ার বাবা মাকে দেখি, যারা এখন সমস্ত কাজকর্ম বাদ দিয়েছিল। চিয়া বেশ স্বাবলম্বী হয়েছে। চিয়াকে একদিন ওর ক্লাসের টিচার জিজ্ঞেস করে একজনকে ভালোবাসি না বলেও ঠিক আর কিভাবে নিজের মনের ভাব প্রকাশ করা যায়। চিয়া তখন বলে, আমরা যদি একজনকে বলি দেখো আজকের আকাশটা অনেক সুন্দর, এমনকি আজকের আকাশের চাঁদটাও একটু বেশি সুন্দর, এভাবে আমরা কাউকে বললে আমাদের মনের ভাব তার দ্বারাও বোঝাতে পারি যে আমরা সেই মানুষটিকে ভালোবাসি। আপনাদের নিশ্চয়ই মনে আছে চিয়াকে একবার এই কথা জানিয়েছিল মিংসেং। বলেছিল চিয়া আজকের আকাশটা দেখো, আকাশের চাঁদটা কত সুন্দর, তাই না? এর দ্বারা ও এটা বোঝাতে চেয়েছিল যে আমি তোমাকে ভালোবাসি। এটা উপমা ব্যবহার করা আর কি। যাই হোক, চিয়াকেও কিন্তু এখানকার অনেক মানুষজন অনেক পছন্দ করে। এই ভার্সিটির অনেক ছেলেরা ওর পিছনে লেগে আছে ঠিকই, কিন্তু কারোর প্রতি ওর কোনো মন নেই, কারণ ও একমাত্র মিংসেংকেই ভালোবাসে। আর ও বুঝতে পেরেছে ওর ভালোবাসার কথাটা, যে ও মিংসেংকে ভালোবাসে। মাঝে মাঝে ও সেখানে ঘুরতে যায়, যেখানে পুরো একটা দিন ও মিংসেংয়ের সঙ্গে কাটিয়েছিল। এখনও সেই স্মৃতিগুলো ওর কাছে খুবই রঙিন। তো এখন ওর মোমোর সঙ্গেও মাঝে মাঝে দেখা হয়। মোমো একদিন ওকে একটা আর্ট এক্সিবিশনে নিয়ে আসে, যেখানে ফ্রান্স থেকে ফিরে এসেছিল মিংসেংয়ের মা। মিংসেংয়ের মা নতুন করে একটা বই বের করেছে। মোমো চিয়াকে বলে, তোমার কি মিংসেংকে মনে পড়ে না? আমার তো মনে হয় তুমি ওকে ভালোবেসে ফেলেছিলে, কিন্তু মিংসেংয়ের কথা মনে করে এখন আর কি হবে? এই কথা বলে চিয়া বলে মিংসেংয়ের জীবনটা অন্যরকম আর আমার জীবন অন্যরকম। চিয়া মোমোর সঙ্গে যে আর্ট এক্সিবিশনে এসেছিল, সেখানে আমরা দেখতে পাই মিংসেংও ওর মাকে সঙ্গ দিতে এসেছিল। এখানে মিংসেং ঢোকার একটু পরেই চিয়া এখান থেকে বেরিয়ে যায়। চিয়া বাহিরে এসে দাঁড়িয়ে থাকে। মিংসিংকে বারবার আজকে ওর মনে পড়ছিল, কোথায় একটা যেন ও খুব শূন্য হয়ে গিয়েছে। পরে ও যখন নিচে নেমে আসে তখন ও জিনরুইকে দেখতে পায়। জিনরুই নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করছে। চিয়া দূর থেকে জিনরুইকে কেবল দেখে যায়, জিনরুইকে কোনো কিছু বলে না। জিনরুই সেই যে বাড়ি ছেড়েছিল আর কখনো বাড়িতে ফিরে যায়নি, আর এখনো হার্ডওয়ার্ক করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তো চিয়ার এটা দেখে ভালো লাগে। চিয়া ওখান থেকে যখন চলে আসছিল, তখন হঠাৎ করে চিয়ার কাছে একটা মহিলা একটা মেইল নিয়ে আসে আর বলে, এটা মেইল টু ফিউচার থেকে আপনাকে পাঠানো হয়েছে। আপনাদের মনে আছে চিয়া আর মিংসেং একদিন একটা লাইব্রেরিতে গিয়েছিল, ওখানে মেইল টু ফিউচারে ও একটা মেইল লিখে পাঠিয়েছিল। তো সেখান থেকেই মূলত ওর উদ্দেশ্যে এই মেইলটা এসেছে। এটা কেউ পাঠায়নি, ওই প্রতিষ্ঠান থেকেই পাঠানো হয়েছে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানই ওকে লিখেছে ওকে এনকারেজ করার জন্য। চিয়া সেই দিনকার কথাটা খুব মনে পড়ে। আজকে চিয়া সেই সমুদ্রের পাশে এসে ওই মেইলটা খুলে পড়তে থাকে, যেখানে লেখা ছিল যে ভালোবাসার মানুষটা হচ্ছে লাইট হাউসের মতো, অনেক সময় তাকে ধরা যায় না, কিন্তু সে সবসময় তোমার জীবনে আলো জ্বালিয়ে জীবনটাকে রঙিন করে রাখবে। আজকে চিয়া এখানে বসে বসে ওর ফোনে একটা স্টোরি দেখতে পায়, যেখানে ও দেখে মিংসেং এইমাত্র একটা পোস্ট করেছে। ও মিংসেংকে ফলো করতো লুকিয়ে লুকিয়ে, কিন্তু ও এই মুহূর্তে যেখানে আছে সেখানকারই ফটো এটা। ও দূরে তাকিয়ে দেখে একটা লাইট হাউস, এটা তো সেই লাইট হাউস। ও বেশ এগিয়ে যায় এবং ঠিক সেখানে গিয়ে দাঁড়ায় যেখান থেকে এই ছবিটা তোলা হয়েছে। ওর মনে হচ্ছিল মিংসেং আশেপাশে কোথাও একটা আছে। ঠিক তখনই মিংসেং পিছন থেকে ওকে ডাক দিয়ে বলে, অনেক কাল পরে তোমার সঙ্গে দেখা হলো। এবার আমি ভ্যাকেশনের আগেই চলে এসেছি, আর এবার আমি আর ফিরে যাচ্ছি না। আচ্ছা চিয়া, তোমার কাছে সবসময় একটা কথা জানতে চাইতাম,
তুমি সেদিন যে 3টা উইশ করেছিলে তোমার জন্মদিনে, লাস্টের উইশটা কী ছিল সেটা কি জানতে পারি আমি? জিয়া বলে সেটা আর জানানোর প্রয়োজন বোধ করছে না, কারণ সেটা সত্যি হয়ে গিয়েছে। মিংসেং তখন জিয়ার দেওয়া হারটা বের করে বলে, এটা তোমার লাকি চার্ম, তুমি সেটাই মনে করতে আর এটা আমাকে দিয়েছিলে। এখন এটা আমি তোমাকে ফেরত দিচ্ছি, কারণ এখন আমি যথেষ্ট লাকি। এটা বলে ওর দিকে এগিয়ে আসি আর দুজনকে কিস করতে শুরু করে। এর ভিতরে ওরা আর একটাও কথা বলে না। এটা অলরেডি প্রমাণ হয়ে গিয়েছে যে দুজনের জন্য অপেক্ষা করেছিল। এখন ওরা অনেক দিন কেটে গিয়েছে, অনেক ম্যাচিউর হয়ে গিয়েছে, তাই দুজনকে আগলে রাখার মতো সময়টা ওদের চলে এসেছে। যদিও কেউ কাউকে কোনো কিছুই কনফেস করে না, তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে দুজনকে খুব মিস করেছে আর দুজনকে অনেক ভালোবাসে। আর এর জন্য মিংসেংও ওকে কিছু বলে না আর ওকে কেবল জড়িয়ে ধরে। মিংসেং যখন জিয়াকে জড়িয়ে ধরেছিল, জিয়া মনে মনে বলে, ওই মেইলে লেখা ছিল যে ভালোবাসার মানুষটা হলো লাইট হাউসের মতো, অনেক সময় তার নাগাল পাওয়া যায় না, কিন্তু সে সবসময় জীবনে আলোর দ্যুতি ছড়িয়ে যায়। আমার জীবনে মিংসেং ছিল সেই আলোর দ্যুতি, যে সবসময় লাইট হাউসের মতো আমার পাশে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে ওকে আমি ছুঁতে পারতাম না, কিন্তু সবসময় ও আমার পাশে ছিল। ভালোবাসা বোধহয় এমনই হয়, যতই তাকে ইগনোর করা হোক না কেন, যে তোমার ভালোবাসে সে একসময় ঠিকই তোমার কাছে ফিরে আসবে। আর এর সাথে সাথেই সুন্দর এই ড্রামার গল্পটি শেষ হয়ে যায়। এই ড্রামাতে পারিবারিক জটিলতা অনেক বেশি দেখানো হয়েছে, যেখানে রোম্যান্সের পরিমাণ একদমই কম ছিল, কিন্তু তারপরেও ড্রামাটা ছিল অপূর্ব সুন্দর। আমার এই ড্রামাটা খুবই ভালো লেগেছে। পারিবারিক জটিলতা আমাদের জীবনের গল্পগুলো অনেকটাই এরকম। সংসারের ভিতরে ঠিক কত রকমের জটিলতা থাকে, বাবা মায়ের সঙ্গে সন্তানদের ভুল বোঝাবুঝি, ভালোবাসার মানুষটাকে না চাওয়া সত্ত্বেও দূরে ঠেলে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে এই যে গল্পটা ছিল, সেটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম ড্রামা যদি আপনারা বেশি পছন্দ করেন, তাহলে আমি খুঁজে এরকম স্লাইস অফ লাইফ টাইপের ড্রামা আরও বেশি করে নিয়ে আসবো। আমারও এই রকমের জনরার ড্রামা খুব ভালো লাগে। তবে এখানে যদি ওদের রোমান্টিক পার্ট আরও একটু বেশি দেখানো হতো, নিজেদের ভিতরকার বন্ডিংটা আরও বেশি ডিপ করে দেখানো হতো, তাহলে ড্রামার গল্পটা একদম 100তে 100 হয়ে যেত। যদিও গল্পটা যেটুকুই ছিল সেটুকুই আমার অনেক ভালো লেগেছে। আপনাদের ভালো মন্দ জানাবেন। আর যদি চান এই নায়িকার বা এই নায়িকার আরও ড্রামা খুঁজে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। মনে হয় নায়কের আর কোনো ড্রামা নেই, আমি তার আরও একটি ড্রামা আমার কে ড্রামা কটেজে একবার এক্সপ্লেন করেছিলাম। নায়ককেও আমার অনেক পছন্দ আর নায়িকাকে আমার আগে থেকেই ভীষণই পছন্দের। যাই হোক, আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ড্রামায়। ততক্ষণ সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন। যারা চ্যানেলে একেবারে নতুন, তারা একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।